আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4-এর লেসন 4.3 এবং তোমাদের পেজ নং হচ্ছে 34 এবং 35। তো আমি প্রথমে তোমাদেরকে ইনস্ট্রাকশনটা একটু পড়ে শোনাচ্ছি। দেখো তোমাদের এখানে কি বলেছে, নাও ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য আন্ডারলাইন সেন্টেন্সেস ইন দ্য স্টোরি, কাউন্ট ওয়াইজলি। নাও মানে হচ্ছে এখন, পেয়ার মানে হচ্ছে জোড়ায়, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, রিড অর্থ হচ্ছে পড়া বা পড়ো, আন্ডারলাইন্ড মানে হচ্ছে দাগ দেওয়া, আর সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যগুলো। ঠিক আছে, তাহলে এই লাইনটার অর্থ দাঁড়াচ্ছে এখন জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে কাউন্ট ওয়াইজলি নামে যে গল্পটা রয়েছে সেই গল্পের আন্ডারলাইনকৃত যে বাক্যগুলো আছে সেগুলো পড়ো। অর্থাৎ তোমাদের কাজ কি, এই যে গল্পটা আছে এখানে কাউন্ট ওয়াইজলি নামে একটা গল্প তোমাদের এই টেক্সট বইয়ে আছে। এই বইয়ে তোমরা দেখো অনেকগুলো সেন্টেন্সের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, তাই না? এই দাগ দেওয়া বাক্যগুলা খুব ভালোভাবে খেয়াল করবা তোমরা যখন গল্পটা পড়বা, তখন এই যে দাগ দেওয়া অংশগুলো খুব ভালোভাবে খেয়াল করবা। তারপর কি করবা দেখো, অ্যান্ড ক্যাটাগরাইজ দ্যাম ইন দ্য ফলোয়িং 2 কলামস। এখানে তোমার ওই যে ছকটা দেওয়া আছে, ওই ছকে দেখো 2টা ঘর দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারগেটিভ। ঠিক আছে, এই 2টা যে ঘর দেওয়া আছে সেই ঘর অনুসারে কি করবে তোমরা, বাক্যগুলোকে ভাগ করবে এই 2টা কলামে। দেন ডিসকাস দ্য পারপাস অফ দ্য সেন্টেন্সেস, তারপর বাক্যগুলোর উদ্দেশ্য আলোচনা করো। ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, দেন মানে হচ্ছে তারপর, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, তার মানে কি তারপর বাক্যগুলোর উদ্দেশ্য আলোচনা করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদেরকে করে দেখানো হলো, অর্থাৎ যাতে করে তোমরা বাকি সেন্টেন্সগুলো সাজাতে পারো সেই জন্য একটা তোমাদেরকে এক্সাম্পল হিসাবে করে দেখানো হলো। তার মানে তোমাদের মেন কাজটা কি, তোমাদের কাজটা হচ্ছে এই কাউন্ট ওয়াইজলি যে কবিতাটা আছে তোমাদের এই বইয়ে, এটা খুব ভালোভাবে পড়বে এবং পড়ার সময় যে যে সেন্টেন্সগুলোতে দাগ দেওয়া আছে সে দাগ দেওয়া সেন্টেন্সগুলো একটু ভালোভাবে খেয়াল করবে। এখন এই দাগ দেওয়া যে বাক্যগুলো রয়েছে এখানে কিন্তু 2 ধরনের বাক্যের নিচে দাগ দেওয়া আছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য, আর আরেকটা হচ্ছে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তো আমাদেরকে যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স অনুসারে এই দাগ দেওয়া বা আন্ডারলাইনকৃত অংশগুলো বা সেন্টেন্সগুলোকে সাজাতে হবে, সেই জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কী এবং ইন্টারগেটিভ সেন্টেন্সটা কী। যারা জানো তারা তো নিশ্চয়ই এই ক্ষেত্রে নিজেরা এগিয়ে আছো এবং নিজেরাই করতে পারবে, আর যারা জানো না তাদের জন্য আমি আরেকবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যেই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা কোনো কিছু সম্পর্কে কোনো তথ্য দিয়ে থাকি, কোনো কিছুর বর্ণনা করে থাকি বা কোনো মতামত দিয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে বর্ণনামূলক বাক্য। আর যে সেন্টেন্সগুলোর মাধ্যমে তুমি কোনো কিছু জানতে চাও, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে তোমার জানার জন্য আগ্রহ তৈরি হয় বা কাউকে তুমি জিজ্ঞেস করে থাকো, সেগুলোকে বলা হয় হচ্ছে কোশ্চেন অথবা যেটাকে বলি হচ্ছে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবং এই ইন্টারগেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে তোমাদের 31 পেজের একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে, তোমরা চাইলে সেটা একটু ভালো করে দেখতে পারো, তাহলে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে। তাও আমি একটু বইয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তোমাদের এখানে 31 এবং 32, হ্যাঁ এই যে দেখো এখানে অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সম্পর্কে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছে। তো আমি এই ভিডিওটা মেক করার সময় অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো 31 এবং 32 পেজ। ঠিক আছে, এবং তোমাদের লেসন হচ্ছে 4.1। আচ্ছা, আমি এখন আমার মূল কাজে চলে যাই, সেটা হচ্ছে দেখো, তাহলে দেখো আমাদের প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে এভরিওয়ান ইন দ্য কোর্টরুম বিকাম ফাজলড। কোর্টরুমে যারা ছিল প্রত্যেকে কি হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। ফাজলড মানে হচ্ছে হতবুদ্ধ হওয়া অথবা কি করতে হবে সেই মুহূর্তে সেটা
বলতে না পারা বা ঠিক করতে না পারা, হতবাক হয়ে যাওয়া আমরা বলতে পারি। এবং এইটার যে একটা পারপাস, এই যে এই সেন্টেন্সটা একটা উদ্দেশ্যে বলা হয়েছে, তাই না? উদ্দেশ্যের ইংলিশ হচ্ছে পারপাস। তাহলে দেখো এই যে সেন্টেন্সটা আমাদেরকে এখানে বললো, সেটা কি উদ্দেশ্যে বললো দেখো তো। স্টেটস দ্য সিচুয়েশন অফ দ্য কোর্টরুম। এই যে বললো যে কোর্টরুমে সবাই হতবাক হয়ে গেল, এই লাইনটা দিয়ে আমি আসলে কি বুঝতে পারলাম, বা এটা দিয়ে আমাকে কি বোঝানো হলো? এটা দিয়ে আমাকে বা আমাদেরকে বোঝানো হলো যে তখন ওই কোর্টরুমটার বা দরবার হলে অবস্থাটা আসলে কেমন ছিল। ওখানে ওই কোর্টরুমে যারা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই কী অবস্থায় ছিল সেটা বোঝানোর জন্য এই সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। তার মানে কি, এই সেন্টেন্সের উদ্দেশ্য হচ্ছে যে কোর্টরুমের অবস্থাটা বর্ণনা করা, তাই না? আমরা আগেই বলেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুর বর্ণনা করে থাকে। এখন দেখো আমি 2 নম্বরে কি লিখেছি। 2 নম্বরে লিখেছি হচ্ছে বীরবল ইমিডিয়েটলি স্মাইল্ড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর। বীরবল সাথে সাথে কী করলো, হেসে দিল এবং আকবরের কাছে গেল। আমি এই যে সেন্টেন্সগুলো, এগুলো কোত্থেকে আনলাম? ওই যে তোমাদের যে দাগ দেওয়া অংশগুলো আছে না, সেখান থেকেই কিন্তু আনতে বলেছে। তো সেখান থেকে আমি নিয়েছি, দেখো যে কি নিলাম। আমি নিলাম হচ্ছে বীরবল ইমিডিয়েটলি স্মাইল্ড অ্যান্ড ওয়েন্ট আপ টু আকবর। এই লাইনটাকে আমি নিয়েছি, নিয়ে আমি ওখানে লিখেছি। দেখো তো বীরবল কী করলো, হাসলো এবং আকবরের কাছে গেল। তো এই সেন্টেন্সটা দিয়ে কি বোঝানো হয়েছে বা এটা কি বলছে আমাকে দেখো। আমরা এখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি, যে বীরবল হাসলো এবং কি করলো, সে সম্রাট আকবরের কাছে গেল। তো সুতরাং এই যে বীরবলের কাজটা, সেটা হচ্ছে এই সেন্টেন্সটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তো সুতরাং এটার পারপাসটা কি? এটার পারপাসটা হচ্ছে স্টেটমেন্ট অন বীরবলস অ্যাক্টিভিটিস। এটা কি করছে, বীরবলের যে কর্মকাণ্ড রয়েছে সে কর্মকাণ্ডের একটা বর্ণনা দিচ্ছে বা বিবৃতি দিচ্ছে। আচ্ছা, এরপর দেখো হি ওয়াজ পাজলড উইথ দ্য হি ওয়াজ প্লিজড উইথ দ্য আনসার। হ্যাঁ, সে এই আনসার পেয়ে খুশি হলেন। এখন সে বলতে এখানে বোঝানো হচ্ছে সম্রাট আকবরকে। তো আমরা এই লাইনটা নিয়েছি হচ্ছে এখান থেকে, শি ওয়াজ প্লিজড উইথ দ্য আনসার। তিনি এ উত্তরটা পেয়ে খুশি হলেন। এখানে কার কথা বলা হচ্ছে? সম্রাট আকবরের কথা, তাই না? তো সুতরাং এই যে বীরবল যে আনসারটা দিলেন, সেই আনসারটা পেয়ে সম্রাট আকবর খুশি হলেন, তাই না? সুতরাং এটা দিয়ে কি হচ্ছে, এটা হচ্ছে শোজ দ্য মেন্টাল কন্ডিশন অফ দ্য এম্পায়ারর। এই যে সেন্টেন্সটার মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমরা সম্রাট আকবরের মানসিক অবস্থাটা বুঝতে পারলাম। আমরা বুঝতে পারলাম যে তিনি কি হলেন, খুশি হলেন। তো এবার দেখো 4 নম্বরে কি, 4 নম্বরে লিখলাম হচ্ছে হি অ্যানাউন্সড দ্য আনসার। এটাও আমি কোত্থেকে নিয়েছি দেখো, তোমরাও এগুলো প্রত্যেকেই বই থেকে সুন্দর করে ওখানে কিন্তু লিখে নিবা, ঠিক আছে? দেখো হি অ্যানাউন্সড দ্য আনসার, সে উত্তরটা ঘোষণা করলো বা উত্তরটা বলল। এখন সে বলতে এখানে বীরবলকে বুঝিয়েছে। তোমরা অবশ্যই আগে টেক্সটটা খুব ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে যারা 4.2 করেছো তারা অলরেডি কিন্তু এই যে গল্পটা কিন্তু পড়েছো, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে হি অ্যানাউন্স দ্য আনসার বলেছি আমি, সে উত্তরটা ঘোষণা করলো। তার মানে এই হিটা হচ্ছে বীরবল। তো সেই জন্য আমি এখানে কি লিখলাম, বীরবল শেয়ার্ড হিজ আনসার। বীরবল তার উত্তরটা কি করলো, সবার সাথে শেয়ার করলো। ওকে, এরপরে লাস্ট ওয়ানে যেটা রয়েছে দেখো, ইফ দেয়ার আর মোর, যদি এখানে বেশি থাকে বা বেশি হয়। এরপর দেখো দেন দ্য রিলেটিভস অফ দ্য ক্রোস মাস্ট বি ভিজিটিং দ্যাম ফ্রম নিয়ার বাই সিটিজ। যদি এখানে বেশি কাক থাকে তাহলে বুঝতে হবে কি, পাশের শহরের তাদের যে আত্মীয় কাকেরা রয়েছে তারা এখানে তাদেরকে দেখতে আসছে, তাই না? তাহলে দেখো ওই যে বললো না যে এটা কিভাবে সম্ভব হলো, হ্যাঁ, যে তুমি কিভাবে গণলে। তো তখন বীরবল কি উত্তর দিল বলো তো? বীরবল উত্তর দিল কি, হ্যাঁ, আপনি আপনার লোকদেরকে তাহলে আবার গুনতে বলেন। যদি দেখেন যে কি এখানে বেশি কাক আছে, তাহলে বুঝবেন যে পাশের শহরে যে কাকেরা রয়েছে, তাদের আত্মীয়রা রয়েছে, তারা এদেরকে দেখতে আসলো বা এদের বাসায় বেড়াতে আসলো। আর যদি মনে করেন যে আমি যতগুলো কাকের কথা এখানে বললাম তার চেয়ে এখানে কম কাক আছে, তাহলে বুঝবেন যে আমাদের শহরের কাকেরা
পাশের যে শহর রয়েছে সেখানে বা শহরের বাইরে তাদের যে আত্মীয়রা রয়েছে তাদের আত্মীয়ের বাসায় বেড়াতে গেলেন। কি সুন্দর লজিক, তাই না? বীরবল কিন্তু বলল যে এখানে কয়টা কাক রয়েছে। বীরবল বলল কি এখানে কতগুলো বললো বলো তো? 21,523টা কাক রয়েছে। তখন আকবর কিন্তু বা সম্রাট আকবর কিন্তু অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কীভাবে জানলে যে এখানে এতগুলি কাক রয়েছে? তখন বীরবল বলল যে ঠিক আছে, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আপনার লোকদেরকে বলেন কাকগুলা গণে দেখার জন্য। যদি দেখেন যে আমি যেটা বলেছি যে উনি কত বলেছিলেন, উনি বলেছিলেন হচ্ছে 21,523টি কাক। হ্যাঁ, যে আমি যে সংখ্যাটা বলেছি তার চেয়ে যদি আপনার কাকের সংখ্যা কম হয় তাহলে বুঝবেন যে কি আমাদের শহরের কাকেরা পাশের শহরে বেড়াতে গেছে। আর যদি দেখেন যে এই যে আমার সংখ্যাটা থেকে এখানে বেশি সংখ্যক কাক আছে তাহলে বুঝবেন যে পাশের শহরের যে কাকগুলো রয়েছে সেগুলো আমাদের শহরের কাকদের বাসায় বেড়াতে আসছে। অনেক সুন্দর একটা লজিক সে দেখালো। তো সেজন্য এই যে স্টেটমেন্টটা দিয়ে কি বোঝানো হচ্ছে, ইট এক্সপ্রেসেস দ্য লজিক অফ কাউন্টিং দ্য বার্ডস। ঠিক আছে, তার একটা লজিক দেখাচ্ছে, যুক্তি প্রকাশ করছে। তো এইভাবে করে তোমরা কিন্তু জিনিসটা সাজাবে। আচ্ছা, 5 নাম্বারটা কোত্থেকে নিয়েছো? দেখো 5 নাম্বারটা নিয়েছো হচ্ছে এই যে এই লাইনটা থেকে, এই যে এটা ইফ দেয়ার আর মোর, এই যে এখান থেকে এটা পুরাটা একটু নিয়ে নিবে এই। ওকে, আচ্ছা আমি এখন কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, তো তোমরা চাইলে কিন্তু জিনিসগুলো আবার একেবারে সিরিয়ালিও সাজাতে পারো, কোনো সমস্যা নেই, বা একটু এলোমেলো করেও সাজাতে পারো। যার যে লাইনটা আগে পছন্দ হবে সে চাইলে সেই লাইনটা আগে লিখতে পারো, অথবা বইয়ের সিরিয়াল অনুসারেও তোমরা লিখতে পারো, নো প্রবলেম। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলেছে, ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্সে বলেছে হাউ মেনি ক্রোস আর দেয়ার ইন দ্য সিটি। এই শহরে কতগুলা কাক রয়েছে। এই যে সেন্টেন্সটা বলেছে এই শহরে কতগুলো কাক রয়েছে, এই সেন্টেন্সটার মাধ্যমে কি প্রকাশ পেয়েছে দেখো, বা এই সেন্টেন্সটা কেন ব্যবহার করা হয়েছে, এই গল্পে কেন বলা হয়েছে, সেটার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে দ্য এম্পায়ার আস্কড দ্য কোশ্চেন টু নো দ্য নাম্বার অফ দ্য ক্রোস ইন দ্য সিটি। আচ্ছা দেখো, সম্রাট এই প্রশ্নটা কেন করেছে? যাতে করে এই শহরে কাকের সংখ্যা তিনি জানতে পারেন। অর্থাৎ এই শহরে কতগুলা কাক রয়েছে সেটা জানার জন্য হতো সম্রাট এই প্রশ্নটা করেছেন। তাহলে দেখো আমি 2 নম্বরে কি লিখেছি, আমি লিখেছি হচ্ছে ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোস অফ আ সিটি। একটা শহরে সবগুলা কাক গণা কি সম্ভব? পসিবল মানে হচ্ছে সম্ভব, তাহলে একটা শহরে সবগুলা কাককে গণা কি সম্ভব? এটা আমি নিয়েছি কোত্থেকে দেখো, এটা নিয়েছি হচ্ছে, আচ্ছা এই যে দেখো, ইজ ইট পসিবল টু কাউন্ট অল দ্য ক্রোস অফ দ্য সিটি। হ্যাঁ, মানে দরবারে যারা উপস্থিত ছিল তারা একজন আরেকজনকে কিন্তু জিজ্ঞেস করলো যে হ্যাঁ এটা কিভাবে সম্ভব হলো, আমরা কিভাবে এটা গণবো, এটা কি সম্ভব যে একটা শহরের কতগুলা কাক রয়েছে সেটা খুঁজে বের করব বা গণে বের করব, এটা কি পসিবল আমাদের পক্ষে? তো এটা তো একটা কাজ, মানে খুবই কঠিন একটা কাজ, এটা সম্ভব না মানুষের পক্ষে, তাই না? তা এটার মাধ্যমে কি হয়ে গেল যে একটা হতবাক করা ব্যাপার, যে এটা কীভাবে রাজা এটা কী বললেন, তাই না? এটা তো একটা হতবাক করার মতো ঘটনা, একটা শহরের কাকের সংখ্যা কি গণে শেষ করা যাবে? তো সেজন্য তোমার এটা কী হবে দেখো, পারপাসটা কী হবে, দে আর, অথবা দে এর পরিবর্তে তোমরা কিন্তু অল এভরি ওয়ানও বলতে পারো, ঠিক আছে? এভরি ওয়ান অথবা অল দ্য মেম্বার্স অফ দ্য কোর্ট এভাবেও বলতে পারো, তবে দে লিখে ফেলাটাই তোমাদের জন্য খুব ইজি। হ্যাঁ, তাহলে এভাবে লিখো, দে আর পাজলড দ্যাট হাউ হি ক্যান কাউন্ট অল দ্য ক্রোস। মানে কিভাবে সে সবগুলা কাক গণবে, এই ব্যাপারটা শুনেই কিন্তু কি হয়ে গেল, হতবাক হয়ে গেল, রাজা কিভাবে এতগুলা কাক গণনার কথা বলল তাদেরকে। আচ্ছা, এরপরটা দেখো 3 নম্বরে লিখেছে হচ্ছে হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি? এই প্রশ্নটা কিন্তু বীরবল করেছিল যখন এরকম সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল, কথা বলছিল। হ্যাঁ, যে বলছে যে এইভাবে কিভাবে সম্ভব, রাজা আমাদেরকে এই কাজটা কিভাবে করতে বলল। হ্যাঁ, সবাই যখন হতবাক হয়ে গেল তখন এই যে সবার কথা শুনে বীরবল কিন্তু কি করলো, সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় এরকম অবস্থা দেখতে পেলো এবং জিজ্ঞেস করলো যে হোয়াটস দ্য ম্যাটার, মানে ঘটনাটা কি হয়েছে তোমাদের এখানে। তো তখন আচ্ছা
দেখো এবার বীরবল কি করলো, এই প্রশ্নটা কেন করলো? বীরবল হচ্ছে এই যে অবস্থাটা, কেন সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে, এই ধরনের কথাবার্তা বলছে, সেটা জানার জন্য হচ্ছে বীরবল এই প্রশ্নটা করলো, হোয়াটস দ্য ম্যাটার। সো এখানকার পারপাস হবে বীরবল ওয়ান্টেড টু নো দ্য সিচুয়েশন, বীরবল অবস্থাটা জানতে চেয়েছিল। আচ্ছা, এরপর দেখো ক্যান আই টেল, আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি, এটাও বীরবল করেছে এই প্রশ্নটা। এটা নিয়েছি হচ্ছে, দেখো এখান থেকে ক্যান আই টেল, আমি কি বলতে পারি। তার মানে কি, সে হচ্ছে যে এম্পায়ার থেকে কি চাচ্ছিল, পারমিশন চাচ্ছিল। দেখো হি টোল্ড দ্য এম্পায়ার, সে কি করলো, সম্রাটকে বলল, মহারাজ আই নো দ্য আনসার, মহারাজ আমি হচ্ছে উত্তরটা জানি। ক্যান আই টেল, আমি কি বলতে পারি, মানে সে হচ্ছে মহারাজ থেকে কি চাইলো, একটা পারমিশন চাইলো বা অনুমতি চাইলো। তো তোমরা এখানে বলতে পারো যে বীরবল ওয়ান্টেড পারমিশন টু আনসার দ্য কোয়েশ্চেন, বীরবল প্রশ্নের উত্তর দেওয়ার অনুমতি চেয়েছিল। ঠিক আছে, আচ্ছা একদম লাস্ট ওয়ানে আমরা চলে আসছি। দেখো এখানে বলেছি কি, হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, হ্যাঁ তুমি কিভাবে কাকগুলার সংখ্যা গণনা করেছ, এটা হচ্ছে এম্পায়ারও জানতে চেয়েছিল, তাই না, বীরবলের কাছে। বীরবল যখন বলল এখানে 21,523টা কাক রয়েছে, তখন কি করলো, মহারাজ কিন্তু সেটা জানতে চাইলো, বা এম্পায়ার আকবর এটা জানতে চাইলো। দেখো হাউ ডিড ইউ কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ক্রো, এই লাইনটাই হচ্ছে এখানে লিখবে, এবং এটার পারপাসটা কি, কেন মহারাজ এই কথাটা বললেন। তো দেখো এখানে আমি কি লিখেছি, দ্য এম্পায়ার ওয়ান্টেড টু নো হাউ বীরবল কাউন্টেড দ্য নাম্বার অফ দ্য ক্রো, অর্থাৎ এম্পায়ার এই প্রশ্নের মাধ্যমে কি করলেন, এই প্রশ্নের মাধ্যমে জানতে চাইলেন যে বীরবল কিভাবে কাকের সংখ্যা গণনা করেছে। তো আশা করছি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা তোমাদের হোমওয়ার্কটা সহজেই করতে পারবে এই ভিডিওটা দেখার পরে। তো আমি ভিডিওটা এখানে শেষ করব, তবে যাওয়ার আগে যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ এবং লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই আছো, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা চ্যানেলটাই নতুন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা এই সম্পর্কে তোমাদের কোনো নিজস্ব মতামত যদি থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। তো আমি এখানে শেষ করছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো এবং সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফিজ।